শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। ইউসিবি টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি অপু মাহফুজ। একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে, একটা উৎসব মুখর নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে নতুন সরকার ও নতুন বাংলাদেশ, নতুন সরকার প্রাপ্তির সময় বাংলাদেশ, এমন একটি সময়ে সারা বাংলাদেশের মানুষ যে ভোট দিয়েছেন, তরুণরা ভোট দিয়েছেন, তরুণরা উচ্ছ্বাসের সঙ্গে ভোট দিয়েছেন এবং ভোটের রেজাল্ট আপনারা দেখেছেন। এবং একটা উৎসব নিয়ে সকলে এই মুহূর্তে বিভিন্ন টেলিভিশন স্ক্রিনে আপনার পছন্দের বিভিন্ন প্ল্যাটফর্মসে আপনারা নিউজগুলো দেখছেন এবং আপনাদের অনুভূতি আপনাদের হৃদয়ে আছে। নতুন সরকার ও বাংলাদেশ এই নিয়ে চ্যানেল আয়ের স্ক্রিনে এই মুহূর্তে আমরা বসেছি ইউসিবি টু দ্য পয়েন্টে। নতুন সরকার ও বাংলাদেশ এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য যারা ইউসিবি টু দ্য পয়েন্ট প্রতিদিন উপস্থাপনা করেন এবং এই 3টি আসনে, এই 300টি আসনে যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুরোটা কাভার করেছেন, তাদের দুজনকে নিয়ে। তারা দুজন চ্যানেল আয়ের দুজন তরুণ উপস্থাপক, তারা তরুণ দুজন গণমাধ্যম কর্মী এবং আমি তাদের একজন সহকর্মী হিসেবে আজকে তাদের ইন্টারভিউ আপনাদের সামনে করব এবং আমরা জানব নতুন সরকার ও বাংলাদেশ এই সময়টিতে তাদের এক্সপেরিয়েন্স, চ্যানেল আয়ের সংবাদ, চ্যানেল আয়ের প্রোগ্রামসের, চ্যানেল আয়ের ব্রডকাস্টের নানান দিকগুলো এবং অনুভূতিগুলো। আছেন দীপ্তি চৌধুরী, আসসালামু আলাইকুম, এবং আছেন সামান্থা ইসলাম। হ্যালো। সামান্থা ইসলাম, আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ। ইউসিবি টু দ্য পয়েন্টে। Thank you, আমি যদি Mohammed. আপনাদের মতো এত তুখর উপস্থাপক নই, কিন্তু আমি চেষ্টা করব ওকে, যে আপনাদের এক্সপিরিয়েন্সগুলোকে আমাদের সম্মানিত দর্শক যারা আছেন তাদের সামনে শেয়ার করবার জন্য আমাদের চ্যানেলের পুরো ব্রডকাস্টের সব কিছু, আমাদের অনুভূতিগুলো তরুণদের মধ্যে Absolutely. ছড়িয়ে দেবার কিছু জন্য। প্রশ্ন আপনার কাছেও আমাদের থাকবে। ডেফিনেটলি। সম্মানিত দর্শক, আপনারা আমাদের চ্যানেল আইতে নিয়মিত দেখে থাকেন যে অনুষ্ঠানগুলোতে নতুন একটি বাংলাদেশের কথা, সম্ভাবনার কথা, নতুন একটি ইলেকশন, নতুন একটি সরকার, সব কিছু নিয়ে আমাদের শত শত, আমরা বলতে গেলে হাজার আমাদের গেস্টস তারা অ্যাপিয়ার করেন আমাদের প্রোগ্রামসগুলোতে এবং তারা সেই প্রোগ্রামগুলোতে আপনাদের সাথে তাদের মত শেয়ার করেছেন, তাদের ভিউজ শেয়ার করেছেন, তাই না দীপ্তি? ইয়া, অফ কোর্স। আমরা যদি বলি যে আমাদের খুব জনপ্রিয় অনুষ্ঠান তৃতীয় মাত্রা, আমরা যদি বলি তৃতীয় মাত্রা জিল্লুর রহমান, তিনি সবসময় সেটা উপস্থাপনা করছেন। সেই অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথিরা আসেন মতিউর রহমান চৌধুরীর সংবাদপত্রে বাংলাদেশে, চ্যানেল আই সংবাদ, চ্যানেল আই অনুষ্ঠান এবং সেই সাথে উইন্ড অফ ইলেকশন, চ্যানেল আই টক শোতে তরুণদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এবং সেটা নিয়ে চ্যানেলের বিভিন্ন টক শো যেগুলো, সেই টু দ্য পয়েন্ট, উইন্ড অফ ইলেকশন, স্ট্রেট কাট, এখন কি চাই, এমন অনেক অনুষ্ঠানে সবারটা আমরা পেয়েছি। দীপ্তি, প্রতিদিন এই যে আমরা বলবো যে ছাত্র জনতা অভ্যুত্থানের পর স্ট্রেট কাট নামে যে অনুষ্ঠান, সেই স্ট্রেট কাট নামে অনুষ্ঠান থেকে ইউসিবি টু দ্য পয়েন্ট, এই সব কিছু করতে গিয়ে অনুভূতি কী ছিল, ফাইন্ডিংস কী ছিল, এবং path towards a new election, a new government, what was your feeling? ওকে, সো গত 1.5 বছর আমার মনে হয় আমরা বাক স্বাধীনতার চূড়ান্ত প্রয়োগ করতে পেরেছি। এটা সব জায়গায় আমার মনে হয়। একেবারে ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে গেলে র্যান্ডম মানুষজনও নিজে যেটা মনে করেন সেটা বলতে পারছেন। এবং আমি আমার এই গণমাধ্যম এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমি কখনো কোনো বাধা পাইনি যে এটা বলতে পারবা না বা এটা প্রেশার ফিল করবা। প্রেশার একটা পেয়েছি যে পাবলিক পার্সপেক্টিভে, যেহেতু তাদেরও আসলে মত প্রকাশের অনেক স্বাধীনতা এবং যে যেরকমভাবে তারা বলতে পারেন। সো আমার যে শোগুলোর নাম আপনি বললেন, টু দ্য পয়েন্টের একটা নিজস্ব গতি আছে, নিজস্ব ধারা আছে এবং দর্শক জানেন যে এখানে বিভিন্ন মতাদর্শের মানুষরা থাকেন এবং তারা তাদের মতো করে কথা বলতে পারেন। সো এই শোটা করতে করতে, এটা আমি 5ই আগস্টের আগে থেকেই করছি, অফকোর্স আপনারা জানেন। তো তার মধ্যে অনেক উত্থান পতন, কঠিন সময়, সহজ সময় ছিল। এবং তারপরে যখন সরকার পরিবর্তন হলো এবং মানে সরকারের পতন ঘটলো, তারপরে আমরা ভাবলাম যে আমাদের আসলে এই তর্ক বিতর্ক এবং পক্ষ বিপক্ষের থেকে বেশি আমাদের গঠনমূলক আলোচনা করা দরকার। ঠিক তখন আমি এখন কি চাই না আমরা একটি শো করি, জনাব হারুন রশিদ, চ্যানেল আই এক্সিকিউটিভ ডাইরেক্টর প্রোগ্রাম, তার পরিকল্পনায় আমরা এটা করা শুরু করি এবং এক একদিন আমরা
এক একটা টপিক রাখতাম যে প্রশাসনের আসলে কি কি সংস্কার দরকার, শিক্ষাক্ষেত্রে কি সংস্কার দরকার, পুলিশের সংস্কার কেমন হচ্ছে কি হচ্ছে। তো সংস্কার নিয়ে যখন অনেক কথা হয়, প্রথম দিকে আমরা খুব ভালো সাড়া পেতাম, মানুষ শুনতে চাইতেন এই ধরনের কথা। বাট ভেরি আনফর্চুনেটলি দিন যত যেতে থাকলো আমাদের মধ্যে আসলে যে ইউনিটিটা ছিল, বাংলাদেশ সংস্কারের যে কথাটা ছিল, সেটা আসলে বদলাতে শুরু করে এবং সেখানে অনেক পক্ষ বিপক্ষ চলে আসে আবার। Hurdles ছিল। ইয়া অ্যাবসলিউটলি। দ্বিতীয় একটা কথা আমি একটু এর মধ্যে একটু জিজ্ঞেস করব যে বলছিলেন যে টু দ্য পয়েন্ট আগে থেকেই করা হচ্ছিল এবং সেখানে টু দ্য পয়েন্ট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট, রাইট? সেটা কিন্তু এটা আমার জীবনে নাকি বাংলাদেশের রাজনীতিতে? এই যে রাজু আলিমের পরিচালনায় যে অনুষ্ঠানটি করছিলেন এবং সেই অনুষ্ঠানটিতে কিন্তু দীপ্তিকে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু ভালোবেসেছেন, চিনেছেন। অফকোর্স আমার রাজনৈতিক টক শো শুরু হয়েছে টু দ্য পয়েন্টের হাত ধরে। বিচারপতি মানিক তার উপস্থিতিতে যেটা ভাইরাল হয়েছিল, দীপ্তি সেখানে কথা বলেছিলেন এবং দীপ্তি কিন্তু তরুণদের পক্ষে এক নতুন বাংলাদেশের কথা একটা খুব জোরালোভাবে দীপ্তি কিন্তু তার উপস্থিতি সেদিন কিন্তু বলেছিলেন। সেটা আমি চেষ্টা করি সব জায়গায়, ভাগ্যক্রমে বা ফরচুনেটলি আনফরচুনেটলি ওই ঘটনাটা ঘটেছে এবং সেটা অনেক মানুষ দেখেছেন। তারা মনে করেছেন যে এটি আসলে পুরো বাংলাদেশে যে বাক স্বাধীনতার উপর আঘাত হানা, মানুষের স্বাধীনতা হরণ করা, মানুষকে ট্যাগ দেয়া, মানুষকে অত্যাচারিত করা, সেই সব কিছুর একটা রিপ্রেজেন্টেশন ছিল ওই ঘটনা। সো মানুষ আসলে এটার সাথে রিলেট করতে পেরেছে। কিন্তু আমার ভূমিকা, আমি বলবো যে আমি সব জায়গায় সেটাই করতে চেয়েছি, যেটা আমি ওই এপিসোডে ব্যাক টু দ্য ফিল্ড এগেইন। তারপরে গিয়ে সেখানে হার্ডলস ছিল। সো এখন কি চাই, আমরা 200-রও বেশি এপিসোড করেছি। সো তারপরে আবার আমার মনে হলো যে আমার আসলে স্ট্রেট কাট কোনো একটা শো করা দরকার, যেখানে আমি এমন সব প্রশ্ন, এমন সব মানুষকে আনবো যাদের কাছে মানুষের অনেক প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো আমি ডিরেক্ট করব, তাদেরকে কথা বলার স্পেস দিব। ইটস নট এ ডিবেট, বাট প্রশ্ন উত্থাপন করা এবং তাদের বক্তব্যটা তুলে আনা। মানে সেটা আমার পছন্দের মানুষ হতে হবে সেটাও না, অপছন্দের মানুষ হতে হবে সেটাও না। একজন মানুষ যার কাছে অনেক প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলো আমি জাস্ট জনগণ থেকে অ্যাজ আ মিডল ম্যান আমি সেই প্রশ্নগুলো তুলে দেবো এবং সেখান থেকে একটা বক্তব্য উঠে আসবে। সো আলহামদুলিল্লাহ স্ট্রেট কাট প্রোগ্রাম বাংলাদেশের এখন, আমার ধারণা যে যারা রাজনীতি সচেতন এই সকল শো দেখেন তারা প্রত্যেকে জানেন। তারপরে উইন্ড অফ ইলেকশন। সো আমার মনে হয় আমার জীবনের অন্যতম আনন্দ নিয়ে করা অনুষ্ঠান হচ্ছে উইন্ড অফ ইলেকশন, যেটা পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে এক একটা আসনে গিয়ে সেই আসনে যারা যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের বক্তব্য নেওয়া, তাদের প্রচারণা দেখা। ইয়েস, সো আই এনজয়েড ইট। অপু মাহফুজ, আপনিও জানেন খুব ছোটবেলায় আমি আসলে ফিল্ড থেকে কাজ করেই উঠে এসেছি, যখন আমি ইউনিফর্ম পরে কাজ করতাম অ্যাডলেসেন্টদের সাথে। আমি আসলে ওখানে ফিরে গেছি। দ্যাট ওয়াজ আ গ্রেট এক্সপেরিয়েন্স। আসলে বলা হয়তো যে আমরা সবসময় একটা কথা কিন্তু বলি যে ডেমোক্রেসির যে ডেফিনিশন আছে যে মানে গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এবং সেরকম কিন্তু গণমাধ্যমের একটা ব্যাপার কিন্তু এবং আছে। উপমাউদ একটু ছোট্ট করে বলি, অনেক সময় নিয়ে নিচ্ছি যদিও, যে আমার ওখানে গিয়ে নতুন রিয়েলাইজেশন যে শুধুমাত্র এই টক শোতে আমরা শুধুমাত্র যে নেতাদের কথা শুনতে চাই সেইটা আসলে আমাদেরকে সত্যিকার রূপ দেখায় না, বাস্তবতা দেখায় না। আমাদেরকে মানুষের কথা শুনতে হবে, মানুষের কথাকে মেইনস্ট্রিম মিডিয়াতে আনতে হবে, এবং তার জন্য তো গণমাধ্যম কর্মী সাংবাদিকরা কাজ করেনি, কিন্তু এই কাজের জায়গাটা আরো বেশি ব্রড হতে পারে, যে কোন অঞ্চলে মানুষের প্রত্যাশা কেমন, কতটুকু আসলে যারা প্রতিনিধি আছেন তারা কাজ করছে, এই আপডেটগুলো যখন আমরা নিতে থাকবো আমার মনে হয় ওই জায়গায় জবাবদিহিতার জায়গা আরো বেশি পরিষ্কার হবে। সম্মানিত দর্শক, এর মধ্যে একটি কথা আপনাদের সঙ্গে আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে চ্যানেল আইয়ের কর্ণধার, আসলে চ্যানেল আইয়ের যিনি থিঙ্ক ট্যাঙ্ক, চ্যানেল আইকে যিনি আসলে যেমন করে ভাবেন, দেখেন এবং দেখান, হৃদয় বাংলাদেশ নিয়ে এই কনসেপ্টটি থেকে শুরু করে সব কিছু নিয়ে চ্যানেলের কর্ণধার জনাব ফরিদুর রেজা সাগর, চ্যানেলের পরিচালক এবং বার্তা প্রধান জনাব শাইখ সিরাজ, জনাব জহিরুদ্দিন মাহমুদ মামুন, জনাব মুকিত মজুমদার বাবু, পরিচালনা পর্ষদের যতজন সদস্য আছেন প্রত্যেকে আমাদের সবসময় চ্যানেলের সংবাদ, চ্যানেলের অনুষ্ঠান, চ্যানেলের বিভিন্ন টক শোজ এবং সব কিছুতে তাদের সবসময় কিন্তু একটা নির্দেশনা সকলেই চেয়েছেন এবং সকলে একটা নির্দেশনা আছে, দেশের পরিবর্তন আসুক এবং এই পরিবর্তনের সঙ্গে তারুণ্যের সঙ্গে থাকা। চ্যানেলের বয়স মাত্র 27 বছর এবং তারুণ্যের সাথে এমন অনুষ্ঠান সবসময় হোক, এটা তাদের নির্দেশনায় ছিল, এবং এন্টারটেনমেন্ট, ইনফোটেইনমেন্ট, নিউজ প্রোগ্রাম সব কিছুতে সেটার প্রতিফলন আপনারা দেখছেন, আপনারা আছেন তার সাথে, সব কিছুতে সেই নির্দেশনা ছিল। ইউসিবি টু দ্য পয়েন্টে এখন দীপ্তি চৌধুরী এক জনপ্রিয় উপস্থাপক এবং আরেকজন যিনি প্রতিদিন এটা উপস্থাপনা করেন, সামান্থা ইসলাম। সামান্থা, হোয়াট ওয়াজ দ্য হার্ডলস?
আমি তো মেনলি নির্বাচন যখন আমরা চাচ্ছিলাম 5ই আগস্টের পর, তখন থেকে টু দ্য পয়েন্টে শুরু করেছি। জি। তো নির্বাচনের আসলে আমাদের জনগণের যে পালস ছিল সেটা আমি ধরতে পেরেছি, এবং পুরোটা জার্নি জুড়ে আমরা তো চেয়েছি যে পরিবর্তিত একটি বাংলাদেশ, নতুন একটি বাংলাদেশ। সো আজকে এখানে বসতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের, কারণ এই যে পরিবর্তনটা আমাদের হাত ধরে এসেছে এবং আমরা চোখের সামনে থেকে দেখতে পেরেছি যে আসলে ছাত্ররা কি চেয়েছিল বা জনগণেরা কি চেয়েছিল। এবং যেহেতু প্রতিদিন এই জায়গায় বসে রাজনৈতিক নেতৃত্বদের সাথে কথা বলছিলাম, কতজনকে ইন্টারভিউ করা হয়েছে সামান্থা? হিসাব নেই, হিসাব অনেকজন। নেই। কারণ প্রায় তো মোটামুটি 1 বছরের মতো হয়ে যাচ্ছে নির্বাচন নিয়ে যখন থেকে আসলে শুরু হলো। তো নির্বাচনের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার বা আমার উপভোগ করার মতো রাউন্ড ছিল, টেবিলও করেছেন আপনি। হ্যাঁ রাউন্ড টেবিলও করেছি, উপভোগ করেছি অনেক, যতদিন ধরেই করছি। জনগণ আসলে কি চায় সেটা তো বাইরে গিয়ে আমি জানতে পারতাম। আমি যেহেতু আমার ক্লাসে যাই বা আমি রাস্তা দিয়ে আসার সময় আমার উবার ড্রাইভারের সাথে আমার কথা হচ্ছে, বা একটা দোকানে গেলাম তার সাথে কথা হচ্ছে, বা আমি আমার হোম টাউনে গেলাম তার সাথে কথা হচ্ছে, সেখান থেকে আসলে অ্যাকচুয়াল জনগণ কি চাচ্ছে এবং পত্রিকায় কি আসছে সব কিছুরই তো খবর রাখতে হয় উপস্থাপক হিসেবে। যখন সেই প্রশ্নগুলো এনে এখানে উত্থাপন করছি এবং তারা আসলে কি উত্তরটা দিচ্ছে, এগুলো জনগণের সাথে কানেক্ট করাই তো আসলে সাংবাদিকের কাজ। সেই জায়গা থেকে ভালো ছিল সবকিছু আমি বলবো। এবং 2/3 বেশি সিট পেয়ে বিএনপি এখন ক্ষমতায় এসেছে, বা জামায়াতের অবস্থানটাও আমি ভালো বলবো, যেহেতু আমি নির্বাচন নিয়ে আসলে বেশি কথা বলছি, কারণ অন্যান্য নির্বাচনের তুলনায় এবার জামায়াত অনেক বেশি আসলে আসন পেয়েছে। সেই জায়গা থেকে দুটি দলকে সাধুবাদ জানাতে চাই। এবং ইলেকশনের সবাই প্রোগ্রামের কথা বলছিলেন, সেখানে বিএনপি এবং জামাতের অনেকেই কিন্তু সবসময় উপস্থিত থাকতেন। হ্যাঁ, পলিটিক্যাল একদম। পার্সোনালিটিস তারা কিন্তু ছিলেন আমাদের এখানকার উপস্থিতি। সেখানে গিয়ে ইউ লার্ন আ লট, প্রত্যেকটি মানুষের সাথে কথা বলেই আসলে আমাদেরকে ইউ কিছু কেম না টু নো কিছু অ্যাবাউট শেখায়। দেয়ার ভিশন, ইয়েস, মিশন, সবকিছু সম্পর্কে সবকিছু। হয়েছে। এবং একজন তরুণ হিসেবে নতুন বাংলাদেশ এবং নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? এখন যদি সরকারের কথা বলি, যেহেতু আমি ইশতেহারের খুব কাছাকাছি ছিলাম, বা শেষ দিন পর্যন্ত আসলে ইশতেহার ঘোষণার পর ইশতেহার নিয়েই কথা বলছিলাম, যেখানে বিএনপির খুব সুন্দর একটি ইশতেহার ছিল যে স্নাতকোত্তর পর্যন্ত তারা মেয়েদের পড়াশোনাটা ইনশিওর করবে। আবার আমরা জুবাইদা রহমানের একটা ভাষণে শুনতে পেয়েছি যে মাস্টার্স পর্যন্ত পড়াশোনাটা করানোর চেষ্টা করবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বা জনগণের কাছে একদম বিএনপি যে নতুন ধারার রাজনীতি করবে বলে কথা দিয়েছিল, সেগুলো বাস্তবায়ন করবে, এটা আমার ব্যক্তিগতভাবে আমার প্রত্যাশা, এবং আমি মনে করি যে জনগণেরও তাই প্রত্যাশা। এছাড়াও অন্যান্য দল অনেকে অনেক কথা দিয়েছে, আমরা শুধু চাই সেটুকু সত্যি হোক, কারণ সেই সত্যিটার কাছে যাওয়ার জন্যই তো আমাদের এত ত্যাগ, এত তিতিক্ষা, এত মানুষ মারা গিয়েছে 24-এ। সো এই তো। রাইট। দীপ্তি চৌধুরীর কাছে আবারও আসবো। 299টির মধ্যে আনুষ্ঠানিকভাবে 297টি আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আসন জয় বিএনপি 209টি, জামায়াতে ইসলামী 68টি, এনসিপি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, খেলাফত মজলিস 1টি, গণ অধিকার পরিষদ 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1টি, গণসংহতি আন্দোলন 1টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি, স্বতন্ত্র 7টি। চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। দীপ্তি চৌধুরীর কাছে জানতে চাই যে প্রথম থেকে যখন আসলে যেদিন থেকে আপনি বসেন উপস্থাপনা করতে এবং এই নতুন সরকার, নতুন বাংলাদেশের জন্য যখন আমাদের সম্মানিত অতিথিরা আসলেন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে, এবং সেই সময়টি থেকে আপনার উপস্থাপনা করতে করতে আপনার কিন্তু অনেক সম্মানিত অতিথিদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, কথা বলেছেন এবং তাদের মত জানতে পেরেছেন, তাদের ভিউজ জানতে পেরেছেন, তাদের সঙ্গে তাদের কাছে জানতে পেরেছেন তারা কেমন বাংলাদেশটি। এটা কিন্তু একটা ইটস আ ম্যাসিভ ইন্টারাকশন, ওকে, এভরি ডে। এবং যখন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দেশে আসলেন, তখন থেকে কিন্তু দীপ্তির একটা কি চিন্তা ছিল যে ইউ কুড ইন্টারভিউ হিম। হ্যাঁ, মানে এটা কার না ইচ্ছা থাকবে, প্রতিটি উপস্থাপক এটা সাংবাদিকের কিভাবে, নিয়ে সেটা এটা ইচ্ছা কিভাবে, থাকবে। মানে এইটা সত্যি হলো কিভাবে? বিকজ আপনি তো প্রতিটা দলের, প্রত্যেকটি দলের অলমোস্ট প্রধানদের সবার ইন্টারভিউ হ্যাঁ করেছেন, রাইট? হ্যাঁ, জনাব তারেক রহমানের মাধ্যমে সেটা আসলে ফুলফিল হলো। উনি যখন বাংলাদেশে আসলেন এবং উনার যে রিসেপশন, যে গ্র্যান্ড রিসেপশন, এবং যেরকম করে আসলে আমরা দেখেছি যে উনি যেভাবে খুব সাধারণভাবে বাস নিয়ে যাচ্ছেন, সবার ভালোবাসা, মানুষ দাঁড়িয়ে আছেন এই জায়গাটাতে, কুড ইউ মেক দ্য টাইম টু মেক আ প্রোগ্রাম? কিভাবে এটা সম্ভব হলো? আপনি তার দেখা পেলেন কিভাবে? এবং এইটার আমি বলবো এটা 360 ডিগ্রি পূর্ণ হলো কিভাবে একজন উপস্থাপকের? ওকে, সো
যেটা বলছিলেন যে মানে এটা ভেবেছিলাম কিনা, অফকোর্স আমার মনে হয় যে যারা আকাশ পর্যন্ত ভাবেন তাদের সকলেরই ইচ্ছা থাকবে যে আমি আসলে সেই মানুষটির ইন্টারভিউ নিব যে মানুষটার কাছেই মানুষের অনেক বেশি জানতে চাওয়া, অনেক বেশি প্রশ্ন। সো এটা তো মানে জনাব তারেক রহমান তো বাংলাদেশের জন্য একটা, অফকোর্স বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় পিলার, তখনও ছিলেন এখনও আছেন। উনি জিতলেও উনি হারলেও সেটাই থাকতেন। সো আমার মনে হয় যে আমি এটা অনেক আগে থেকেই ভাবছিলাম, মানে উনি দেশে আসার আগে থেকেই ভাবছিলাম যে কিভাবে আসলে সেটা করা যায়, যদি ওনাদের তো নিশ্চয়ই একটা প্রোটোকল থাকে, ওনাদের একটা প্ল্যানিং থাকে মিডিয়ার কাছে ওনারা কিভাবে ফেস হবেন। সো উনি দেশে আসার পরে থেকেই তো উনি বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন। সো আমি আসলে কয়েকটা জায়গায়, এই যে দেশের বিভিন্ন জায়গায় যখন যাই, ওই জায়গাগুলোতে দেখা গেছে জনাব তারেক রহমান আমি যাওয়ার আগের দিন গেছেন, বা আমি যেদিন আসবো তার miss পরের হয়ে দিন আসছে। যাচ্ছিল। এক্স্যাক্টলি, মানে আমার কোনোভাবেই তার সাথে আসলে দেখা হচ্ছে না। ফুটেজ কিভাবে আমরা কিভাবে দীপ্তি সেভাবে Yeah, এই let's এই see. সময়টি, চলেন। কারণ একটা টক শো করার মতো সময় তার ছিল ছিল না, এক্স্যাক্টলি। এবং সো আমাকেই তার কাছে যেতে জি, হয়েছে সবাই এবং তার গিয়েছেন। জনসভার মাঝখানে একটুখানি সময় চেয়ে আমরা একটু নিতে দেখে আসি হয়েছে। সম্মানিত দর্শক। মানুষের আমি এক্সপ্রেশন দেখেছি, তারা চায় দেশকে পুনর্গঠন করতে, তারা চায় তাদের কাজ করে কষ্ট করে তাদের সমস্যার সমাধান। চেয়ারম্যান হিসেবে প্রথম নির্বাচন, চাপ বোধ করছেন মাকে ছাড়া প্রথম নির্বাচন? স্বাভাবিকভাবেই একটু তো চাপ বোধ করছি। চাপটা হচ্ছে দায়িত্বের চাপ। মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম করতে হলে অবশ্যই কিছু তো চাপ থাকে। মনে হচ্ছে কয়টা আসন পাবে? ইনশাল্লাহ আমরা মেজরিটি পাবো। ইনশাআল্লাহ। Yes, we have challenges. We have challenges to reform the economy. We have challenges to reform the health policy. We have challenges to reform the education. We have challenges to bring more jobs, more businesses in the country. We have these challenges. We'll face these challenges. We'll manage these challenges. Are you sure that you will be the next prime minister? I'm very sure Allah will reform the next government. Thank you. সো আপনি দেখতেই পাচ্ছিলেন যে ক্যামেরা অনেক নড়াচড়া করছে, বিকজ ক্যামেরা তো কোথায় আসলে ছিল? দূরে। Exactly এটা কোন? ঢাকা 17 আসনে ওনার নির্বাচনী আসনে উনি যখন সমাবেশে বক্তব্য দিয়েছেন তখন, এবং প্রচারণা চালানোর নির্বাচন কমিশনের দেয়া দিনের শেষ দিন ছিল ওটা, এবং ওই একই দিনে আমি দুটি প্রধান দল যারা লড়ছিল তাদের দুজনের ইন্টারভিউ নিয়েছি প্রচারণার শেষ দিনে। এবং এইখানে অনেক বেশি টেকনিক্যাল জটিলতা ছিল, বিকজ আমার ক্যামেরা অনেক দূরে ছিল, আপনি দেখতে পাচ্ছেন অনেক নড়ছে, এবং তিনি আমার সাথে আরও কিছুক্ষণ কথা বলেছেন আসলে, যেটা আমাদের ক্যামেরা মাইক্রোফোনের কাজ না করার কারণে সেটা আমরা ক্যামেরার সাথে কানেক্ট করতে পারিনি। সো উনি আসলে ওনার এক্সপিরিয়েন্স বলছেন। আমার ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল যে আপনি পুরো বাংলাদেশ ঘুরেছেন, বাংলাদেশ ঘুরে কি বুঝেছেন মানুষের আসলে কি দরকার, কি আচ্ছা, চায় এই যে মানুষ? এই কানেকশনসগুলোকে ক্রিয়েট করা, এই প্রোগ্রামসগুলোকে ব্রডকাস্ট করা, এগুলো সব কিছুতে কিন্তু আমাদের চ্যানেলের কর্ণধার জনাব ফরিদুর রেজা সাগর এবং জনাব শাইখ সিরাজ এবং জহিরুদ্দিন মাহমুদ মামুন স্যারের কথা আমার এখানে বলতে হয়। উনি এই ইন্টারভিউটা নেওয়ার ক্ষেত্রে উনি বিশেষভাবে অনেক সহযোগিতা করেছেন, এবং তাদের ফরিদুর রেজা সাগর কেয়ারটি কেমন আপনি পেয়েছেন একজন উপস্থাপক হিসেবে, গণমাধ্যম কর্মী হিসেবে? আমার তো আসলে বড় হওয়া চ্যানেল, তো অপু মাহফুজ, আমি আজকে আপনার কাছে বসে কথা বলছি, বাট আমার কথা বলার শেখার অন্যতম শুরুটাও আপনার হাতেই আমি বলতে চাই ক্যামেরার সামনে। আসলে এবং আসলে এই কথা- তারপরে থেকে এটা আমাকে আজকে স্বীকার করতে হবে। সো তারপরে থেকে আমাদের যারা কর্ণধার রয়েছেন, যারা পরিচালকবৃন্দ রয়েছেন, সবচেয়ে বড় যে সাপোর্টটা তারা দেন সেটা হচ্ছে তারা অ্যাপ্রিসিয়েট করেন ভালো কাজকে, তারা এই ওপেন ফিল্ডটা দেন, গো অ্যান্ড উইন দ্য ওয়ার্ল্ড, এইটুকু যে বলা এবং এইটুকু স্বাধীনতা দেয়া, এইটুকু পেলে একটা মানুষ আকাশ পর্যন্ত যেতে আচ্ছা, পারে। এই যে আমি সবসময় দেখেছি কিন্তু এর মধ্যে যখন দীপ্তি শুটিংয়ে দৌড় দিয়ে বেরোচ্ছে, তখন কিন্তু আমি দেখলাম যে হঠাৎ করে দেখলাম জনাব শাইখ সিরাজ, তিনি কিন্তু একদম ড্রেস আপ, একদম এখানকার অ্যাটিটিউড এবং জিজ্ঞাসা করা কি, আমাদের সমস্ত চ্যানেলের উপস্থাপনা বিভাগের, সংবাদ বিভাগের এই ব্যাপারগুলো কিন্তু তিনি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং কথা বলেছেন। আমাদের সত্যি কথা বলতে আজকে আমরা এখানে যে তিনজন প্রেজেন্টার বসে আছি, প্রত্যেকেরই কিন্তু একদম স্কুলিং এবং ফান্ডামেন্টাল ট্রেনিং তার হাতে কিন্তু। এবং জনাব ফরিদুর রেজা সাগর, তার কথাটা যদি না বলে একেবারেই অকৃতজ্ঞর মতো লাগে। উনি যে কি বলবো, একটা মনে হয় যে একটা বলয়, সুরক্ষা বলয়ের মতো করে আমাদেরকে আগলে রাখেন, এবং তিনি যে বলেন ও আচ্ছা ও পারবে, এবং সবকিছু করে ফেলো, হ্যাঁ করে ফেলো, ওকে ডান, ও পারবে, এই যে ও পারবে বলেন, সেটাতে মনে হয় ওকে আমি অনেক এম্পাওয়ার্ড এবং আমি সত্যিই অনেক পারবো, ম্যাজিকের কত মতো বড় কাজ করে আত্মবিশ্বাস সেটা। দিয়েছে এটা দীপ্তি চৌধুরীকে এই পুরো সময়টা। অনেক। মানে আমরা বলবো রোড টু ইলেকশন, তাই না? উইন্ড অফ ইলেকশন, উইন্ড অফ ইলেকশন এন্ড ইটস আ রোড টু ইয়া ইলেকশন। রোড টু ইলেকশন।
সামান্থা, এই সময়টিতে কেমন লাগছে? সবসময় তো ইন্টারভিউ নেওয়া হয়, আমি আজকে কেমন ইন্টারভিউ নিচ্ছি সামান্থা? খুবই ভালো। সত্যি আমাকে পয়েন্ট কতটুকু দিলেন চ্যানেলে যে যে আসলে কথাটি বলছিলেন। সামান্থা এখন বলবেন না, সামান্থা পরে বলবেন। আপনি পরে বলবেন আমাকে যে আমি কিন্তু আপনার চাইতে অনেক ভালো ভালো প্রশ্ন করি, তাই না? দীপ্তি, কখনোই না। হতে পারে, হ্যাঁ। এরকম একটা কখনোই হয়তো না। পরে আমি জানবো। সামান্থা, একটা কথা আছে যে হার্ডওয়ার্ক নিয়ে একটি কথা বলা আছে। আসলে তরুণরা তো যারা আসলে কঠিন পরিশ্রম করেন, যারা আসলে গণমাধ্যমে এসে প্রত্যেক দিন এই সময়গুলোকে কাজে লাগান, নিজেদের সময়কে খুবই ফ্রুটফুলি কাজে লাগান, তারা কিন্তু আসলে এই হার্ডওয়ার্ক নিয়ে একটি উক্তি আমার খুব ইচ্ছা করছে যে দ্য অনলি থিং দ্যাট ওভারকামস হার্ড লাক ইজ হার্ড ওয়ার্ক। হ্যাঁ, এই যে হার্ড ওয়ার্ক, যেটা এই প্রতিদিন এই টাইমটা নিয়ে প্রতিদিন ইন্টারভিউ করা, প্রতিদিনই করা, এটার কেমন ভিশন থাকতে হয়, এটা কতটা স্ট্যাটিক থাকতে হয়, প্রত্যেক দিন আসতে হবে, একই সময় বসতে হবে, একই সময় রেডি হতে হবে, গেস্ট আসছেন, সব কিছু। একদমই খুব ভালো মতো আসলে ডেডিকেটেড থাকতে হয়, কারণ 8:25-এ যেহেতু আমার লাইফটা শুরু হয়, টু দ্য পয়েন্টের। সো এই বয়সে আসলে মানুষের যত প্ল্যান থাকে বা যত কিছুই থাকে, ঘুরতে যাওয়া বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, সব তো আসলে সন্ধ্যার পরেই হয়ে থাকে। তো সেই সব কিছু বাদ দিয়ে, এবং ব্যক্তিগত জীবন তো আছেই, ক্লাসের পড়া, বা যেহেতু আমরা এখনো স্টুডেন্ট, তো সেই জায়গা থেকে আসলে ডেডিকেটেড থাকতে হয়। আর আমি বলবো না যে খুব কষ্ট হয়। আপনি যে হার্ডওয়ার্কের কথা বলছেন, হার্ড আসলে আমার কাছে কখনো মনে হয়নি, কারণ আমি তো আনন্দে কাজটা করি এবং ভালোবাসি করতে। সো আমার নিজের মধ্যে ওটা থাকে যে আজকে অফিস যেতে হবে, এখন 6টা বেজে গিয়েছে, 5টা থেকে মাথার মধ্যে আসতে থাকে যে কখন 6টা বাজবে এবং অফিসে যেতে হবে। আর আপনি চ্যানেলের কথা বলছিলেন যে আমরা তো আসলে ছোট্ট শিশুর মতো, এবং সত্যিকার অর্থে আমরা ছোট থেকেই চ্যানেলাইতে এসেছি এবং সেখান থেকে আমরা বড় হচ্ছি বললে ভুল হবে, আমাদেরকে লালন পালন করে বড় করা করছেন কিছু মানুষ। তো সেই জায়গায় নিজের জীবনে যত কিছুই থাকুক, অফিসে যখন পাটা রাখি তখন মনে হয় যে সব আনন্দময় হয়ে গেল, সবার সাথে কথা বলা, সবাইকে দেখা। সম্মানিত দর্শক, আপনারা চ্যানেল আইয়ের নির্বাচনী খবরে দেখেছেন যে চ্যানেলের একটা বড় টিম, চ্যানেল আইয়ের সংবাদের একটি টিম, চ্যানেল আই নিউজ প্রেজেন্টেশন ডিপার্টমেন্টের একটি টিম, নিউজ প্রেজেন্টার্স, চ্যানেল আই প্রেজেন্টার্স, সকলে মিলে কিন্তু গত প্রায় 48 ঘন্টা একদম স্ট্যান্ড বাই ডিউটি যেটাকে বলা হয়, সেই স্ট্যান্ড বাই ডিউটি সবাই করেছেন। এবং জনাব শাইখ সিরাজের একদম সরাসরি নেতৃত্বে এবং পরিচালনায়, এবং আমাদের পুরো ইলেকশনের রেজাল্টটি আমাদের সহকর্মীবৃন্দ তারা সকলে মিলে ব্রডকাস্ট করবার জন্য, আপনাদের সামনে প্রেজেন্ট করবার জন্য আমরা ছিলাম। এবং আমরা এখনো বলতে গেলে আমরা কিন্তু আসলে ইলেকশনের ডিউটির মধ্যে সবাই আছি, Yeah, of নাকি? course. হ্যাঁ, তাই তো আমরা ইলেকশন নিয়েই কথা বলছি। এবং অপু মাহফুজ, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে এইবারের ইলেকশনে যেরকম হয়েছে, যে এরকম একটা অনুষ্ঠান আমি নির্বাচনের আগের দিন রাতেও করেছি, মানে যেটাকে আমরা মজা করে বলছিলাম একটা চাঁদ রাতের মতো। এবং ওই রকমই একটা প্রিপারেশন আমাদের ছিল। পুরো ঈদের দিন যেরকম মানুষ ব্যস্ত থাকে, টান টান উত্তেজনা, আমার মনে হয় 2টা-3টা পর্যন্ত আমরা টেলিভিশনের সামনে বসেছিলাম এবং দেখছিলাম আপনারা কেমন করে আসলে রেজাল্টগুলো আসছে, সেটাকে প্রসেস করে আপনারা দীপ্তি, বলছেন। এখন তো জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, Yes. এখন আপনার অনুভূতি কি? আমার আসলে অনুভূতি হচ্ছে যে উনি জনগণের রায়ে প্রধানমন্ত্রী হচ্ছেন, এইটা আমার কাছে অনেক বেশি সেটা তো একদম আনন্দের। সেটা সবাই ভোট দিয়েছেন, এবং সেটা কিন্তু পুরোপুরি এখন একটা উৎসবের জায়গা। এবং আজকে সকল যতগুলো গণমাধ্যম আছে এবং যতগুলো দৈনিক জাতীয় পত্রিকা আছে, সকল পত্রিকায় কিন্তু একদম বড় বড় করে শিরোনাম। হ্যাঁ, একদম। ব্যক্তির 11তম কথা জিজ্ঞেস প্রধানমন্ত্রী। করছি। ওকে, ব্যক্তি দীপ্তি, আমি খুব আশাবাদী। আমার মনে হয় যে উনি হি ইজ ভেরি স্মার্ট, এবং উনি একটা দীর্ঘ সময় দেশের বাইরে থেকেও দেশকে যেভাবে ওন করেছেন, এখানকার নেতাকর্মীকে পরিচালনা করেছেন, সংগঠিত করেছেন, এবং তার নেতৃত্ব যে দেশের বাইরে থেকেও খুব প্রবল ছিল, সেটার প্রমাণ তো আসলে এই ভূমিধস বিজয় যদি আপনি বলেন। 209টা সিট এখন পর্যন্ত পেয়েছে বলছিলেন। সো সেই জায়গায় তো উনি আসলে অলরেডি সাকসেসফুল একটা জায়গা পর্যন্ত। জি, এরপরে আসলে আমাদের দেখার পালা যে তিনি দেশ নেতা হয়ে উঠতে পারেন কিনা। এবং তিনি যে এসেই বলেছেন আই হ্যাভ আ প্ল্যান, এবং সেই প্ল্যান মতো কিন্তু তিনি বলেছেন, বেশ কিছু ইউনিক আইডিয়া নিয়ে এসেছেন তিনি। তো সেই জায়গাগুলোকে আমার মনে হয়েছে উনি দেশকে নিয়ে বেশ ভাবেন এবং দেশকে সত্যিকার অর্থেই গড়ার জন্য উনি কাজ করতে চান। আরেকটা জায়গা আমার মনে হয়েছে উনি বলেননি, কিন্তু আমার অবজারভেশন বলে
যে উনি আসলে যারা কর্মঠ মানুষ, যারা কাজ করতে ভালোবাসেন, যারা লার্নেড, তাদেরকে পছন্দ করেন, তাদের আশেপাশে থাকতে পছন্দ করেন, তাদেরকে আশেপাশে রাখতে পছন্দ করেন। একটা জিনিস আমি বলি, আমি যে ইন্টারভিউটা নেওয়ার সময় যেখানে গিয়েছি, একটুখানি জি। দীপ্তি, সম্মানিত দর্শক, আমরা আছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের ডিজিটাল সব প্ল্যাটফর্মসে, ইউটিউবে এবং ফেসবুকে আমাদের সঙ্গে আপনারা থাকুন। সো আমি যেটা বলছিলাম যে বনানীতে যখন আমি গেলাম, তখন আমি একেবারে যারা বাইরে থেকে এসেছেন অবজারভার, তাদের সাথেই বসেছিলাম ওখানে। সো আমি দেখছি উনি মঞ্চে উঠেই সবাই তো খুব মানে অতি উৎসাহী, নেতাকর্মীরা তো থাকবেনই, তাকে ভালোবাসবেন, তিনি দলের চেয়ারম্যান। সো তারা খুব স্লোগান দিচ্ছেন, মানে তিনি যখন বক্তব্য নেওয়ার জন্য মাইক্রোফোন হাতে নিয়েছেন, তো তিনি বলছেন থামো থামো থামো, হয় তোমরা বলো, আমি চুপ করে থাকি, আর না হলে আমি বলি তোমরা শোনো, শুনতে এসেছো। তো আমার মনে হয়েছে যে একটা বড় দলের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত অনেক নেতাকর্মী থাকবেনই যারা অতি উৎসাহী হয়ে, অনেক কিছু মানুষ ভুল করবেন, কিছু মানুষ ভুল রাস্তা বেছে নেবেন, কিন্তু ওনার যে এই বোধটা আছে তাদেরকে থামিয়ে দেওয়ার এবং কোথায় কাকে থামাতে হবে, কোন জায়গায় মানুষকে কেমন রোল প্লে করতে হবে, এটা নিয়ে আমি ভীষণ আশাবাদী। আমার মনে হয় যে উনি স্মার্ট ওয়েতে বাংলাদেশকে, সকলকে নিয়ে বাংলাদেশ গড়ার যে একটা রাস্তা, সেটি ক্রিয়েট করতে সক্ষম হবেন। তার জন্য অনেক অভিনন্দন থাকলো আমার পক্ষ থেকে। দীপ্তি, নতুন বাংলাদেশ এবং নতুন সরকার এবং নতুন বাংলাদেশ, এটা নিয়ে দীপ্তি যত তরুণদের কাছে গিয়েছে এই উইন্ড অফ ইলেকশন নিয়ে, এই উইন্ড অফ ইলেকশন নিয়ে তরুণদের যে আভার চোখে আপনি দেখেছেন, যে স্বপ্ন দেখেছেন, যে চাওয়া দেখেছেন, সেটা কতটা প্রতিফলিত হয়েছে এবার ইলেকশনে? হোয়াট ডু থিংক? আমার মনে হয় যে বেশ বেশ ভালোভাবে এটা প্রতিফলিত হয়েছে। তরুণরা মানে বিপুল উৎসাহে ভোট দিতে গেছেন, প্রথমবারের মতো অনেকেই ভোট দিয়েছেন। বাংলাদেশে প্রায় 5 কোটি তরুণ ভোটার ছিলেন, যাদের অনেকেই জীবনের প্রথমবার ভোট দিতে গেছেন। সো আমার মনে হচ্ছে খুবই ভালো। এবং আমি যখন বিভিন্ন জায়গায় গেছি, আমি দেখেছি তরুণরাই বেশি অ্যাক্টিভ এটা নিয়ে, নট অনলি ইন সোশ্যাল মিডিয়া বাট অলসো ইন ফিল্ড লেভেলেও তারা কাজ করছেন। এবং প্রতিনিধিরা, জনপ্রতিনিধি যারা হবেন, তাদের প্রচারণার একটা বড় অংশ ছিল হচ্ছে তরুণদেরকে টার্গেট করার জন্য। জি। তারা ওয়ে বেছে নিয়েছে, সেটা সোশ্যাল মিডিয়া হোক, সেটা বিভিন্ন তারুণ্যের সমাবেশ করে হোক, তারুণ্যের উৎসব করে হোক, মানে তারা সবাই তরুণ ভোটার আকৃষ্ট করতে চেয়েছেন এবং তরুণদের জন্য তারা কি করবেন সেটাকে বারবার তাদের ম্যানিফেস্টোতে তুলে ধরেছেন। তো আমার মনে হয়েছে যে এই পর্যন্ত তরুণরা বেশ খুশি, তাদের ভোট তারা প্রয়োগ করেছেন এবং ভবিষ্যৎটা তো আসলে আরো কঠিন রাস্তা, বলে না যে স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। সো এই বিজয়টা তখনই আসলে সফল হবে যখন বাংলাদেশের সকল মানুষ এটার সুফল ভোগ করতে পারবেন। রাইট, একদম। সামান্তার কাছে একটু জানতে চাইবো, ইতিহাসের সবচাইতে উৎসব মুখর নির্বাচন, প্রথমবারের মতো ভোট দিয়ে উচ্ছ্বসিত তরুণরা, আপনি ভোট দিয়েছেন আমি কোথায়? নিজেও তাই, এবং আমার এখনো চিহ্নটা কেন্দ্র রয়ে কোথায় গেছে। ছিল? আমার নরসিংদীতে ছিল। রাইট। দীপ্তি, আমি তো চ্যানেলে আমাদের আসলে এই যে আমি প্রথমবারের মতো ভোটটা দিতে পারলাম না, সেটার জন্য ওকে ঠিক আছে, এটা আমার স্যাক্রিফাইস ফর দ্য মিডিয়া। আসলে সেটা কিন্তু বলতেই হয়। একটি কথা অপু ভাই, বলা আপনিও হয়েছে, নিশ্চয়ই দিতে পারেননি, সারাদিন এখানে ছিলেন নাকি সেটা দিয়ে এসেছেন? আমাদের যদি 48 ঘন্টা ডিউটি থাকে স্ট্যান্ড বাই, তাহলে কি করে সেটা আর ইয়েস হতে যায়। অ্যাবসলিউটলি। ফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা অটুট থাকে। এই যে হারমোনি, যে হারমোনিটা আপনারা দেখেছেন, আসলে এখানে আমাদের পার্টিসিপেন্টস এসেছেন, আমাদের সম্মানিত উপস্থিতি যারা ছিলেন, আমাদের সম্মানিত গেস্ট যারা ছিলেন, তারা সবাই কিন্তু একটা হারমোনি তাদের মধ্যে, তারা কিন্তু সবাই একটা সুন্দর আমি খুব বাংলাদেশের কথা অ্যাপ্রিশিয়েট বলেছেন। করব, জনাব তারেক রহমান গতকালকে বলেছেন কোনো বিজয় মিছিল হবে না, সবাই জুম্মার পরে সবাই দোয়া করবেন। সো হাউ নাইস, মানে উনি একটা নতুন কিছু দিয়ে শুরুটাই করলেন, আমি এটা পছন্দ করেছি। এবং পাশাপাশি যারা আসলে বিরোধী দল হতে যাচ্ছেন সংসদে, 11 দলীয় জোট যারা, তারাও কিন্তু খুব বড় আকারে কোনো ঝুট ঝামেলা, মারামারি, কাটাকাটি, হ্যাঁ মানি না, সব ফল মিথ্যা, এরকম কিছু তারা কিন্তু বলেননি। এবং দুই দলের প্রধানই কিন্তু নির্বাচন যখন সকালে তারা ভোট দিয়ে তারা বলেছেন নির্বাচন মেনে নেওয়ার পক্ষপাতী তারা, যদি বড় সড় কোনো অসম্ভব সুন্দর একটি ঝামেলা না নির্বাচন হয়। হয়েছে, কিন্তু আমরা একদম। দেখেছি একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে দেখি কিন্তু মানে তারা বাংলাদেশ জিতে গেছে, এই হচ্ছে কথা, একটা খুব নির্বাচনের সুন্দর জন্য একটা এত কথা বলেছেন, কিছু। খুব সুন্দর একটা কথা একদমই তাই। বলেছেন। আমরা নির্বাচনের আগে সবসময় ঐক্য নিয়ে তর্ক বিতর্ক করতাম না, সেই ঐক্যটা অনেকবার বলতাম যে আমরা চাচ্ছি কিন্তু পাচ্ছি না, কিন্তু নির্বাচনের পরে দেখা গেল যে নির্বাচন সবকিছু বলে দিয়েছে। একদম। Great.
সো উপমাহফুজ, আমি আপনার কাছে একটু জানতে চাই যে মানে 24 ঘন্টা ধরে যখন আপনারা একেবারে স্ট্যান্ড বাই এবং বিভিন্ন জায়গা থেকে ফলাফল আসছে, মানে কেমন মনে হচ্ছিল? ওয়াজ ইট সো প্রেডিক্টেড যে বিএনপি আসলে ক্ষমতায় যাবে, নাকি আপনাদের শুরু থেকে মনে হচ্ছিল যে কেউ যেতে পারে? ইটস আ ভেরি হার্ড কোয়েশ্চেন আমার জন্য। আমি একটি কথাই বলবো যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, যেটা আমরা সবসময় শুনে এসেছি, জেনে এসেছি, পড়ে এসেছি সামান্থা। জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনতার হাতে যখন ব্যালট, তখন হি হ্যাজ দ্য সে, হি হ্যাজ দ্য রাইট অফ হিজ ওন হোম হি ইজ গোয়িং টু সিলেক্ট। আমরা যে নিউজগুলো পড়ছি এগুলো সব ওনাদের দেয়া ভোট, সংখ্যা ওনাদের, প্রার্থী চুজ করেছেন তারা, তারা দল চুজ করেছেন, তারা ভোটিং রাইটসকে স্টাবলিশ করেছেন। আমরা শুধু উই আর জাস্ট দ্য ব্রডকাস্টার। আমরা শুধু সেই তথ্যগুলোকে আমাদের সম্মানিত দর্শকদের কাছে, দেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আই এম ভেরি হ্যাপি। মানে আমরা বিগত সময়ে একটা ভোট কতটা শক্তিশালী হতে পারে, একটা নাগরিককে কতটা কনফিডেন্ট বানাতে পারে, সেটা এই নির্বাচনের পরে আমি আবার নতুন করে উপলব্ধি করলাম। এতদিন তো বলেছি হ্যাঁ ভোটাধিকার আমার প্রয়োগ করা দরকার, আমাদের একটা সুষ্ঠু নির্বাচন না হলে জবাবদিহিতা থাকবে না, কিন্তু গতকালকে আই ওয়াজ সো সারপ্রাইজ, 120 বছর বয়সী এক বৃদ্ধাকে পালকিতে করে নিয়ে আসা হয়েছে তাকে ভোট দেওয়ার জন্য। অ্যান্ড শি ওয়াজ অলসো ভেরি হ্যাপি যে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। যখন একজন প্রার্থীর জায়গায় লেখা হচ্ছে 1,20,000 ভোট, ওই 20,000 ভোটে মানুষ বুঝতে পারছে যে আমার ভোটটা ছাড়া ওইখানে 1,19,999টা ভোট হতো এবং এখানে আমার ভোট আছে, তুমি জিতেছো, এখানে আমার কন্ট্রিবিউশন আছে। এবং অনেক জায়গায় কিন্তু অনেক ছোট্ট ছোট্ট মানে ভোট কিন্তু অনেক বড় ভূমিকা রাখে, একদম তাই না? একদম। অনেকগুলো একদম মাঝে মাঝে তো হাড্ডাহাড্ডি এক লড়াই ভোটের হয়েছে জন্য অনেক কেউ জিতে জায়গায়। বা হেরে যেতে পারে। এবং আমরা যখন রেজাল্ট দেখছিলাম, আমরা ক্রিকেট খেলার সময় যেভাবে দেখি, গতকাল রাতে আপনারা ব্রডকাস্ট করছিলেন এবং আমরা সেইভাবেই দেখছিলাম, একটা একটা সংখ্যা বাড়ছে আর একটা একটা এক্সাইটমেন্ট। মানে আর ইভেন মানে মাহফুজ, আপনি যদি দেখেন যে ধরেন ইটস নট অনলি যে বিএনপি বেশি আসন পেলো নাকি জামাত বেশি আসন পেলো, শুধুমাত্র এটা নিয়ে না, কিন্তু অমুক আসনে কোন প্রার্থী গেল, একদম। মানে ব্যক্তি অলসো ম্যাটার করছিল, যে উনি জামাতের হোক উনি বিএনপির হোক, অমুক আসনে অমুককে জিতেছে, অমুক স্বতন্ত্র প্রার্থীও ভালো ছিল, বিএনপির ওই লোকটা কি জিতলো, জামাতের ওই লোকটা হেরে গেল। মানে এই ধরনের অনেক ক্যালকুলেশন মানুষের মাথায় কাজ করছিল। স্পেশালি আমরা যারা কাজ করি আমরা তো মোটামুটি জানি কোন আসনে কোন দলের কোন প্রার্থী আছেন, কে হেভিওয়েট ভেবেছিলাম, অনেক প্রেডিকশন আমাদের থাকে ওই আসনে হয়তো অমুক জিতে যাবেন। অনেক সময় আমার প্রেডিকশন ঠিক হয়েছে, অনেক সময় আমার প্রেডিকশন ভুল হয়েছে। তবে আমি যে সকল আসনে গিয়েছি সেই সকল আসনে মোটামুটি বিএনপি জিতেছে। একটা আসনে জিতেছে স্বতন্ত্র রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, আর বাকি সব আসনে বিএনপি জিতেছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন, আমরা 1.5 বছর ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম এবং বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে আসলে নির্বাচনের এই পুরো জায়গাটিতে সাধারণ কালকে একটি যে কারণে এই কথাটি বলা, গতকাল আপনারা খেয়াল করেছেন সোশ্যাল মিডিয়া একটি পোস্ট খুব নাড়া দিয়েছে সকলকে। একজন সিনিয়র ক্যাপ্টেন তিনি এসেছেন ভোট দিতে এবং একজন অফিসার তাকে বলছেন যে ক্যাপ্টেন নেভার রিটায়ার্স। এবং এই যে একটা সুন্দর 100, আপনি কত বছর বয়সের 120 ভোটারের কথা বললেন, একজন সিনিয়র সিটিজেন যখন ভোট দিতে আসছেন, একজন তরুণ যখন ভোট দিতে আসছেন, সকলের আশা, সকলের ভালোবাসা, সকলের প্রত্যাশা সব কিছু কিন্তু প্রতিফলিত হয়েছে একটা ব্যালট বক্সে। একটা রায়ের মধ্যে দিয়ে। আপনার প্রত্যাশা কি? একটুখানি বলে রাখি যে মানে ইন্টারিম গভর্নমেন্টকে আপনি যতই তাদের পাস ফেল, তাদের ব্যর্থতা সফলতা অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু এই নির্বাচনের জন্য তাদেরকে একটা বড় ক্রেডিট দিতেই হবে। অলসো বাংলাদেশ সেনাবাহিনী, দে ডিড আ গ্রেট জব। এই নির্বাচনটা তো মানে প্রশাসন বলেন সব কিছুকে কন্ট্রোলের জায়গা থেকে ইন্টারিম গভর্নমেন্টের অনেক জায়গায় তাদের নমনীয়তা, তাদের শিথিলতা আমাদেরকে ভাবিয়ে তুলেছে মাঝে মাঝে, কিন্তু নির্বাচনের হালটা তারা বড় শক্ত করে ধরেছিলেন এবং সেই জন্য যত দেশের বাইরের থেকে দেশের ভেতর থেকে অনেক প্রেডিকশন ছিল যে নির্বাচন আলটিমেটলি হবে কিনা, বিশাল ঝামেলা হবে, রেজাল্ট আসলে হবে না, এইখানে ইঞ্জিনিয়ারিং হবে, সব কিছুকে মানে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মানুষের ভোটের শক্তিকে তারা প্রমোট করেছেন। এই জন্য তাদেরকে সঠিক থ্যাঙ্কস সময় দিতেই হয়। সঠিক কেন্দ্রে সঠিক ভোট হয়েছে এবং সবাই ভোট দিতে ম্যাক্সিমাম গিয়েছেন। এবং ক্ষেত্রে ম্যাক্সিমাম আমাদের সহকর্মী জাহিদ নওয়াজ খান
চিফ নিউজ এডিটর, তিনি বলছিলেন যে তিনি তার কন্যাকে নিয়ে যেই কেন্দ্রে গিয়েছেন সেখানে গিয়ে দেখেছেন তরুণদের একটা পুরো এমন একটা পরিবেশ যে সেখানে আলাদা আলাদা ভোট দেবার ব্যবস্থা রয়েছে। এবং উনি বললেন যে এখানে মনে হচ্ছে একটা কোন একটা অনুষ্ঠান হচ্ছে, Festival. সবাই এইভাবে এসছে সেজে গুজে। এবং তারা কিন্তু সবাই আসছেন, তারা সব ছবি তুলছেন, তাদের ফার্স্ট ভোট অথবা তারা সবাই ভোট দিয়েছেন এটার ছবিটা তারা সবাই দিচ্ছেন। মানে অনেকে নাগরিক হিসেবে এটা যে কত বড় একটা প্রাইডের জায়গা, এবং একটা দেশকে একটা নাগরিক আরো বেশি ওন করবে যখন সে জানবে যে আমি এই সরকারকে বসিয়েছি, আমার কন্ট্রিবিউশন আছে এখানে, এই দেশটা আমার, এই দেশটা যে চলছে সেখানে আমারও মাথা ঘামানোর দরকার আছে। and that's what I'm going to ask যে সামান্থা, what is your expectation? আপনি সামনে কি দেখতে চান, কেমন বাংলাদেশটা দেখতে চান আপনার এই ভোট রাইটের পর? আপনি বারবার বলছিলেন না যে উৎসব মুখর নির্বাচন এটি হয়েছে, এইটি নিয়ে কিন্তু আমাদের আর কোনো প্রশ্ন নেই। নির্বাচন হওয়ার পর একদম আমরা সকলেই আসলে যে উৎসবের আশা করছিলাম, কিন্তু মনে মনে একটি শঙ্কা ছিল যে সেই উৎসবটি হয়তো পাবো না। কিন্তু এই যে আপনি বলছিলেন নতুন জামা পরে যাওয়ার কথা, বা দীপ্তি বললেন 120 বছরের একটা বৃদ্ধা ভোট দিতে এসেছেন, তো সবাই মিলে যখন আমরা আমাদের সরকারকে বসিয়েছি তখন তো সকলেরই কিছু চাওয়া পাওয়া থাকবে। এবং আমি যেগুলো বলছিলাম আসলে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন যেহেতু আমরা দেখছি, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, সেখানে নারী বিদ্বেষ থাকবে না, ধর্ম বিদ্বেষ থাকবে না, বা এই যে আমাদেরকে আমরা তো একটা ট্যাগিং কালচারের মধ্য দিয়ে যাচ্ছি, বা মবের যেসব আলাপ ছিল এতদিন ধরে, আমি উপস্থাপক হিসেবে যেসব ফেস করি, আমি কারোর সাথে কথা বলছি, ধরুন আপনার সাথে কথা বলছি এবং আপনি একজন বিএনপির নেতা, আপনার সাথে আমি একটু কথা বললে আমাকে ট্যাগ দেওয়া হচ্ছে জামায়াত বিদ্বেষী, আবার জামায়াতের সাথে কথা বললে ট্যাগ দেওয়া হচ্ছে বিএনপি বিদ্বেষী, বা আবার আওয়ামী লীগের দোসরও বলা হয়। উপস্থাপকের কাজ বা সাংবাদিকের কাজ আপনি যেটি বলছিলেন যে শুধুমাত্র প্রচার করা, সত্য ঘটনাটি প্রচার করা। এখন একটি জায়গা চুরি হলে তো আমার সেটাই বলতে হবে যে চুরি হয়েছে, সেটি নেগেটিভ দেখে যে আমি সেটি বলবো না তা তো সম্ভব নয়। এখন দীপ্তি একটু আগে বলছিলেন যে গণমাধ্যমের যে প্রেশার তার চেয়েও বেশি জনগণ আসলে কিভাবে আমাদেরকে নিচ্ছে, কিভাবে আমাদেরকে গ্রহণ করছে, বা আমরা জনগণকে কতটুকু বুঝতে পারছি। কিন্তু আমার মনে হয় সেই জায়গা থেকে আমাদের দর্শকরা অনেক বোঝেন, অনেক জানেন এবং অনেক ভালোবাসেন, কিন্তু একটু একদম ট্রেন্ডে গা ভাসিয়ে না দিয়ে, কারণ নেগেটিভিটি তো সব জায়গায় থাকবে, সেই জায়গা থেকে উপস্থাপককে এবং অতিথিদেরকে কাউকেই জাজ না করে সত্যটা জানার চেষ্টা করা উচিত। সো নতুন বাংলাদেশে আমার মনে হবে এই যে আমরা যেটাকে বট বাহিনী বলি, বা অনলাইন অ্যাটাক বা সাইবার বুলিং, এই সব কিছু কমবে, কারণ আমরা তো দিন শেষে মানুষ, সকলের মনস্তত্ত্বের উপরেই এটি প্রভাব ফেলে, এবং এই সব কমবে, সেই সাথে আমরা রাস্তায় সেফলি বের হতে পারবো, মপতন্ত্র শেষ হবে, যে যার কালচার পালন করতে পারবে। তারেক রহমানের একটি কথা আমার খুব ভালো লেগেছিল যে সকল মুসলিম অমুসলিম বা দেশে যারা বাস করে পাহাড় সমতল সবার জন্য তিনি সমান অধিকার নিশ্চিত করবেন, এবং বেঙ্গলি কালচার থেকেই তো আমরা সবাই উঠে এসেছি। সো আমার পার্সোনালি মনে হয় যে কালচারটাকে ধরে না রাখলে আমাদের আর কি আছে, সব কিছুই তো কালচারের মধ্যেই পড়ে। দীপ্তি, হোয়াটস ইউর এক্সপেকটেশন? বিএনপির একটা খুব চমৎকার ট্যাগলাইন আমার মনে হয় ইজ দ্য বেস্ট ওয়ান, সবার আগে বাংলাদেশ। সো এই কথাটা আমি চাই যে তারাও বিশ্বাস করবেন, এবং এটাকে তো কোনো রাজনৈতিক লাইন আপনি বলতে পারবেন না, কারণ আমরা যারা বাংলাদেশের আছি আমাদের সবার জন্যই সবার আগে বাংলাদেশটা থাকা দরকার। আরেকটা জায়গায় আমি খুব এমফাসাইজ করতে চাই যে একটা সরকার কতটা মানে ঠিক রাস্তায় চলবে, সেটার জন্য মানে নাগরিক হিসেবে শুধু ভোট দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব ততটুকু না, আসলে মানে একটা মনিটরিং ব্যবস্থার মধ্যে আমাকে থাকতে হবে। এই মনিটরিং ব্যবস্থা কিন্তু মব ক্রিয়েট করা না, এই মনিটরিং ব্যবস্থা সমালোচনা করা, আলোচনা করা এবং আরও অনেক কিছু নিয়ে সচেতন থাকা। যেটা সামান্তা বলছেন, আমি আসলে এটার সাথে একমত না যে আমাদের কাজ শুধু উপস্থাপন করা, আমাদের কাজ অনেক সময় সত্য বের করেও আনা। এই বের করে আনতে গেলে আমাকে যাকে আমার পছন্দ না, বা আমি অনেক সময় আমার মতাদর্শের উপর ডিপেন্ড করে আমার কাজ বা প্রশ্ন করতে পারি না, কারণ যখন একটা বড় কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এখানে বসে, মানে আরো 1 লক্ষ মানুষ যারা এখানে বসে কথা বলতে পারেন না, আমি তাদের কথা তাদের প্রশ্নটুকু ইয়া অফকোর্স। সো এই জায়গাটা আমাকে কাজ করতে হবে, এবং কাজ করতে যে দিতে হবে আমাকে, যাদের জন্য আমরা কাজ করি তারা যদি এখন মানে আমি একজন জামাতের মানুষের ইন্টারভিউ নিলে তার সাথে ছবি দিয়ে হ্যাঁ ও জামাতি, এখন আমি বিএনপির মানুষের ইন্টারভিউ দিচ্ছি সেটা আবার তিনি হয়তো তখন দেখেও দেখছেন না,
এই জিনিসগুলো কিন্তু খুবই আমাদের জন্য ভয়ানক, এবং একটা শক্তি তো এখনো আছে না। আমি জানি আমার উপর আবার অনলাইন অ্যাটাক হবে, কিন্তু আমি ভয় পাই না। যারা পতিত সরকার, পতিত শক্তি, যাদেরকে ছাড়াই একটা সাকসেসফুল নির্বাচন হয়েছে, তারা তো এখনো ভীষণ লাফালাফি, তারা আবার ফিরবেন এরকম অনেক আশা হচ্ছে। তারা ফিরতেই পারেন, অফকোর্স, যদি বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের কোনো বাধা না থাকে তারা ফিরতে পারেন, তারা আবার রাজনীতি করতে পারেন, মানুষ তাদেরকে ভালোবাসলে তারা ক্ষমতায়ও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কাজটা আসলে করতে দিতে হবে এই সরকারকে। আমি দেখেছি অনেকেই বলেছেন, হ্যাঁ, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন 1996 সালে 12 দিন মেয়াদ ছিল, এটা হতে দেওয়া যাবে না। সবাইকে মিলে আমাদের এই যে ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পেরেছি, এটাকে আমাদেরকে কার্যকরী করতে হবে, এবং এই সরকার সফল হলে আমরা সবাই আসলে জিতে যাব। সো এই আমার প্রত্যাশা যে আমরা সবাই মিলে কাজ করব। এই সরকার, বাংলাদেশের মেজরিটি ভোট দিয়ে এই সরকারকে ভোট বসিয়েছে। সো আমরা সবাই মিলে বাংলাদেশের জন্য কাজ করে যাব, সরকারের সাথে হাত মিলিয়ে। সরকারের যদি কোনো কিছু পছন্দ না হয় সেখানে আলোচনা সমালোচনা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের বিপক্ষে যাতে কেউ না যায়, বাংলাদেশের ক্ষতি যাতে আমাদের কারো কোনো কাজের মাধ্যমে না হয়। এই তো মানে সবকিছু শেষে যে কথাটি আসে যে সবাই আমরা আসলে একটা সুন্দর বাংলাদেশ চাই, একদম। এবং সহমর্মিতার একটি দেশ চাই, সমমর্মিতার একটি দেশ চাই, সহযোগিতার একটি দেশ চাই, এবং হারমোনি অ্যান্ড পিস যেখানে থাকে সেরকম একটা অসম্ভব সুন্দর, আসলে যেটা আমরা একজনকে রেসপেক্ট করব, আমরা ভালোবাসবো, এবং আমরা কিন্তু একটা সুন্দর দেশ হিসেবে সারা বিশ্বের সাথে এগিয়ে যাব, এরকম একটা দেশের স্বপ্ন সবাই দেখেন। সম্মানিত দর্শক, কথা বলছিলাম আপনাদেরই দুজন রিপ্রেজেন্টেটিভস, আপনাদেরই দুজন ভয়েস, দীপ্তি চৌধুরী এবং সামান্তা ইসলামের সাথে। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের যে স্পেশাল ট্রান্সমিশন চলছে আমাদের চ্যানেল আই ব্রডকাস্ট শেডিউলে, যেখানে সকল বিশেষ বিশেষ অনুষ্ঠান রয়েছে, বিশেষ বিশেষ টক শোজ, বিশেষ বিশেষ নিউজ, বিশেষ প্রোগ্রামস, সব কিছু রয়েছে। সেই সব কিছুর মধ্যে আমাদের সঙ্গে আজকে এই ইউসিবি টু দ্য পয়েন্টের আজকে চ্যানেল আই এবং চ্যানেল আই পরিবারের এই আয়োজনগুলো সব কিছুর সাথে আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা যারা ভোট দিয়েছেন একটা উচ্ছ্বসিত মনে, যারা একটা সুন্দর আগামীর স্বপ্নে বিভোর যে তরুণরা ভোট দিয়েছেন, সবাই ভোট দিয়ে একটি নতুন সরকার, একটি নতুন বাংলাদেশের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সবার সেই সুন্দর স্বপ্নটি আরও সুন্দর হোক, অনেক সত্যি হোক, এবং বাংলাদেশ অনেক সুন্দর হোক। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।